ভাবা যায় মাত্র ১৮ জন ঘোড়সওয়ার নিয়ে একটা গোটা রাজ্য জয়। শুনতে একদম গল্পের মতো লাগছে, তাই না? কিন্তু ইতিহাসে ঠিক এমনটাই ঘটেছিল। আজ আমরা এমনই এক অবিশ্বাস্য দুঃসাহসিক অভিযানের গল্প শুনব, যা দিয়ে বাংলায় তুর্কি শাসনের শুরু হয়েছিল। তো প্রশ্নটা হলো, কিভাবে এটা সম্ভব? কিভাবে একজন মানুষ একটা আস্ত সাম্রাজ্যকে ভেঙে ফেলতে পারে? এটা শুধু একজন সেনাপতির গল্প নয়, এটা হলো কৌশল, সাহস আর একটা রাজ্যের ভেতরের দুর্বলতার গল্প, যা ইতিহাসের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিয়েছিল। চলুন এই রহস্যের গভীরে ঢোকা যাক। বখতিয়ার খলজি যখন বাংলায় এলেন, তখনকার পরিস্থিতিটা ঠিক কেমন ছিল বলতে পারেন? একটা জরাজীর্ণ প্রাসাদের মতো। বাইরে থেকে দেখতে হয়তো বেশ জমক্কালো, কিন্তু ভেতরটা ছিল একদম ফাঁপা, ক্ষয়ে যাওয়া, শুধু একটা ধাক্কার অপেক্ষা। এই যে দেখুন, সেন সাম্রাজ্যের তখন কি অবস্থা। সিংহাসনে বসে আছেন একেবারে বৃদ্ধ রাজা লক্ষণ সেন। তার শাসন এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে রাজ্যের বিভিন্ন জায়গায় স্থানীয় শাসকরা প্রায় স্বাধীন হয়ে উঠেছিল। তার উপর ছিল জাতপাতির বিভেদ। সমাজটা ৩৬টা আলাদা আলাদা গোষ্ঠীতে ভাগ হয়ে গিয়েছিল। ঐক্য বলে কিছুই ছিল না। মানে বোঝাই যাচ্ছে, বাইরে থেকে একটা ছোট ধাক্কাই এই বিশাল সাম্রাজ্যকে ফেলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। মাৎস্য ন্যায় এ শব্দটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এর মানে হল মাছের আইন। মানে পুকুরে যেমন বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে, ঠিক তেমন যখনই দেশের রাজা দুর্বল হয়ে পড়ে, তখনই শক্তিশালীরা দুর্বলদের ওপর অত্যাচার শুরু করে দেয়। সেন শাসনের শেষের দিকে বাংলার অবস্থাটা ঠিক এই রকমই দাঁড়িয়েছিল, একটা ভয়ঙ্কর অরাজকতা। আর এই সুযোগটাই কিন্তু বাইরের শক্তিকে আমন্ত্রণ জানিয়েছিল। আর এইরকম একটা টালমাটাল সময়েই এন্ট্রি নিলেন আমাদের গল্পের মূল চরিত্র। কিন্তু ভাববেন না যে তিনি কোনো রাজপুত্র বা নামকরা যোদ্ধা হিসেবে এসেছিলেন। একদমই না। তিনি ছিলেন একজন উচ্চাকাঙ্ক্ষী বহিরাগত, যার জীবনে প্রত্যাখ্যাত হওয়ার গল্পটাই বেশি। তার চেহারাটাই যেন তার সবচেয়ে বড় বাধা ছিল। ইতিহাস বইগুলোতে লেখা আছে তিনি ছিলেন বেটেখাটো, হাতগুলো ছিল শরীরের তুলনায় অস্বাভাবিক লম্বা, আর দেখতেও নাকি খুব একটা সুন্দর ছিলেন না। এই চেহারার জন্যেই তাকে বারবার সেনাবাহিনী থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। আর এই অপমান, এই প্রত্যাখ্যানই হয়তো তার ভেতরের জেদটাকে ১০০০ গুণ বাড়িয়ে দিয়েছিল। তারই পথের দিকে একবার তাকান। ১১৯৫ সালে গজনিতে গেলেন, চাকরি হল না। এরপর দিল্লিতে, সেখানেও কুতুবউদ্দিন আইবেক তাকে ফিরিয়ে দিলেন। কিন্তু লোকটা দমবার পাত্র ছিলেন না। শেষমেশ বাদাউনে একজন সাধারণ সৈনিক হিসেবে কাজ পেলেন, আর সেখান থেকেই নিজের যোগ্যতায় অযোধ্যার দুটো ছোট পরগনার দায়িত্ব পেয়ে গেলেন। আর এই ছোট জায়গিরটা কিন্তু তার বিশাল স্বপ্নের প্রথম ধাপ ছিল। এই ছোট জায়গাটাকেই বখতিয়ার খলজি তার বেস ক্যাম্প বানিয়ে ফেললেন। নিজের মতো ভাগ্য ফেরাতে চাওয়া যোদ্ধাদের একজোট করে একটা ছোটখাটো বাহিনী তৈরি করলেন। এরপর আশেপাশের এলাকা, বিশেষ করে বিহারে অভিযান চালিয়ে প্রচুর টাকা পয়সা আর লোকবল জোগাড় করে নিলেন। বিহার জয় করার পর তার আত্মবিশ্বাস তো একেবারে তুঙ্গে। আর বিহার জয়ের পরই এলো সেই মোড় ঘোরানো মুহূর্তটা, সেই ঘটনা যা বখতিয়ার খলজিকে ইতিহাসের পাতায় একেবারে অমর করে দিয়েছে। সেনদের রাজধানী নদিয়ার সেই অবিশ্বাস্য বিজয়। কতজন সৈন্য নিয়ে বলুন তো? ১৭। কিছু কিছু জায়গায় ১৮ জনের কথাও বলা হয়। ভাবা যায়, মাত্র ১৭-১৮ জন ঘোড়সওয়ার নিয়ে একটা রাজ্যের রাজধানীর দিকে ছুটে যাচ্ছেন। এটা তো অবিশ্বাস্য। আসলে তার সবচেয়ে বড় অস্ত্র তলোয়ার ছিল না, ছিল তার বুদ্ধি। তিনি আর তার ছোট্ট দলটা ঘোড়া ব্যবসায়ী ছদ্মবেশ নিলেন। আর এই চালাকির কারণেই শহরের রক্ষীরা তাদেরকে সন্দেহই করল না। একেবারে বিনা বাধায় তারা শহরের প্রাণকেন্দ্রে পৌঁছে গেলেন। তারা এতটাই দ্রুত এগোচ্ছিলেন যে তাদের মূল বাহিনী পেছনেই পড়েছিল। এই গতিটাই ছিল তাদের পরিকল্পনার আসল চাবিকাঠি। আর এই কারণেই তারা অতর্কিতে হামলা করার সুযোগটা পেয়েছিলেন, যা একটা গোটা রাজ্যের ভাগ্য বদলে দিয়েছিল। একবার দৃশ্যটা কল্পনা করার চেষ্টা করুন। মাত্র জনা ১৭র একটা দল রাজপ্রাসাদে ঢুকে পড়েছে, প্রহরীদের মেরে ফেলছে। পুরো শহরে চিৎকার, চেঁচামেচি, আতঙ্ক। সবাই ভাবছে এক বিশাল সেনাবাহিনী হয়তো শহর দখল করে নিয়েছে। আর সেই সময় রাজা লক্ষণ সেন কি করছিলেন? তিনি তখন দুপুরে খেতে বসেছিলেন। কি নাটকীয় একটা পরিস্থিতি, তাই না? এই আচমকা আক্রমণে রাজা এতটাই ভয় পেয়ে গেছিলেন যে তিনি কোনোরকম বাধা দেওয়ার চেষ্টাই করেননি। প্রাসাদের পেছন দরজা দিয়ে খালি পায়ে দৌড়ে পালিয়ে যান, তারপর নৌকায় করে পূর্ববঙ্গে। একজন রাজার এমন অসম্মানজনক পলায়ন, এটাই ছিল সেন শাসনের পতনের প্রতীক। কিন্তু বখতিয়ার খলজি শুধু রাজ্য জয় করেই থেমে যাননি। তিনি একজন দূরদর্শী প্রশাসকও ছিলেন। রাজ্য জয়ের পর তিনি একটা নতুন শাসন ব্যবস্থা গড়ে তোলার দিকে মন দিলেন। তার প্রথম কাজই ছিল ক্ষমতার কেন্দ্র বদলে ফেলা।
তিনি নদিয়া থেকে রাজধানী সরিয়ে নিলেন বাংলার ঐতিহাসিক শহর গৌড়ে, যার আরেক নাম ছিল লখনৌতি। এটা ছিল একটা নতুন যুগের শুরুর ঘোষণা। তার প্রশাসন ব্যবস্থাটা বেশ গোছানো ছিল। দেখুন, তিনি পুরো রাজ্যকে ইকতা নামের কতগুলো ভাগে ভাগ করলেন, আর প্রত্যেকটা ভাগের জন্য একজন করে মুক্তা বা প্রশাসক নিয়োগ করলেন। শুধু তাই নয়, তিনি সমাজ গড়ার দিকেও নজর দিয়েছিলেন। মসজিদ বানিয়েছিলেন, শিক্ষার জন্য মাদ্রাসা আর সুফি সাধকদের থাকার জন্য খানগাহ তৈরি করেছিলেন। প্রত্যেকটা বড় গল্পেরই একটা শেষ থাকে। বখতিয়ার খলজির জীবনেরও ছিল তার শেষ অভিযান, আর তিনি কি রেখে গেলেন। চলুন এবার সেই দিকে নজর দেওয়া যাক। বাংলা জয়ের পর তার উচ্চাকাঙ্ক্ষা যেন আকাশ ছুঁয়েছিল। তার পরের টার্গেট ছিল দুর্গম তিব্বত, কিন্তু এই অভিযানটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। ভয়ঙ্কর আবহাওয়া আর পাহাড়ি পথে তার প্রায় পুরো সেনাবাহিনীটাই ধ্বংস হয়ে যায়। এটাই ছিল তার জীবনের প্রথম আর শেষ বড় হার। এই পরাজয়ের ধাক্কাটা তিনি আর সামলে উঠতে পারেননি। মনমরা হয়ে দেবকোটে ফিরে আসার কিছুদিন পরই আত্মাইর হাতে তাকে খুন হতে হয়। অনেক ঐতিহাসিকের মতে তারই এক সেনাপতি আলীমর্দান খলজি এই কাজটা করেছিলেন। এভাবেই একটা অবিশ্বাস্য জীবনের করুণ সমাপ্তি ঘটে। তাহলে ইতিহাস তাকে কিভাবে মনে রেখেছি? একদিকে তিনি যেমন ছিলেন একজন ভয়ঙ্কর যোদ্ধা, অন্যদিকে তেমনই ছিলেন একজন দক্ষ শাসক। তার চরিত্রটা ছিল এমনই জটিল, যেখানে ধ্বংস আর সৃষ্টি দুটোই মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। তাহলে শেষ পর্যন্ত তার আসল অবদানটা কি? তিনি শুধু সেন বংশের পতন ঘটাননি, তিনি বাংলায় মুসলিম শাসনের যে ভিত্তিটা তৈরি করে দিয়েছিলেন সেটা কিন্তু 500 বছরেরও বেশি সময় ধরে টিকেছিল। তার হাত ধরেই এই অঞ্চলে ইসলাম আর মুসলিম সংস্কৃতির প্রসার ঘটে, যা বাংলার সমাজকে চিরদিনের মতো বদলে দিয়েছিল। তো শেষে আমরা আবার সেই প্রথম প্রশ্নটাতেই ফিরে আসি। একজন মানুষের ইচ্ছা, বুদ্ধি আর সুযোগ, এই তিনটে জিনিস কি সত্যি সত্যি একটা গোটা অঞ্চলের ইতিহাসকে চিরতরে বদলে দিতে পারে? বখতিয়ার খলজির গল্পটা আমাদের ঠিক এই প্রশ্নটাই আবার করতে শেখায়।